আখি বাড়ি চলে গেল, চোখের জল আর বইতে দিল না, যন্ত্রণাকে গায়ে মাখিয়ে নিল। নিজ কক্ষের কাভার্ড থেকে আদৃতকে নিয়ে লিখা ডায়েরিটাও স্টোররুমে নিয়ে গেল নিজ হাতে। ওখানের একটা থাকের উপর ডায়েরিটা রেখে দিল খুব যত্ন সহকারে। অল্পক্ষণ ডায়েরিটার উপর দৃষ্টি স্থির রেখে বলল, আপনাকে আমি যথেষ্ট সম্মান করি আদৃত। আপনি জীবন থেকে চলে যাওয়ার পর নিজেকে গোছাতে অনেক সময় লেগেছে আমার। অনেক শ্রম দিতে হয়েছে আমায় সে প্রচেষ্টায়। এতটাই ভেঙে পড়েছিলাম যে নিজের প্রাণ ত্যাগ করার চিন্তা করতেও দ্বিধাবোধ করিনি। হ্যাঁ, সেদিন মরতে বসেছিলাম আমি, তবে আদৃশ হয়তো নিজে ভেঙে চুরমার করবে বলে বাঁচিয়ে নিয়েছিল। আপনাকে ছাড়া কখনোই দ্বিতীয় জনের চিন্তা আমি করিনি আর না চেয়েছি তা করতে। আদৃশ তো মাতোহারা ছিল আমার প্রেমে, আমার নামে পাগল। বন্ধু হিসেবে ছায়ার মতো পাশে ছিল আমার সর্বক্ষণ। ভালো লাগতো তাকে, কিন্তু কখনো ভালোবাসার অনুভূতি আসেনি তাকে নি। ও তো ভালোবাসতে বাধ্য করেছিল আমায়। আমি তাকে ফিরিয়ে দিলে সে আমার প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিতে চেয়েছে। তখন ওর মধ্যে আমি নিজেকে দেখেছি, নিজের কষ্টটা উপলব্ধি করতে পেরেছি। ও আমাকে এত বড় যন্ত্রণা কাটিয়ে উঠতে সক্ষম করেছিল, তাই আমি পারিনি সেই একই যন্ত্রণা ওকে ফিরিয়ে দিতে। জীবন তো আর থমকে থাকে না। ওর পাশে গেলে আমার মনের যন্ত্রণা অনেকটা কম থাকতো। তাই নিজের যন্ত্রণা বলা আর তাকে সেই কষ্টের বেড়াজালে পড়তে না দেওয়ার প্রচেষ্টায় আমি এগিয়ে যাই জীবনে। ভেবেছিলাম আর কখনো কাউকে ভালোবাসবো না, কাউকে জীবনে জড়াবো না। ভাবনার বিরুদ্ধে গিয়ে জীবনে ভালোবাসার ফুল দ্বিতীয়বারও ফুটল আমার। আদৃশের প্রতিদান দিতে গিয়ে নিজেকে দ্বিতীয় সুযোগ দিলাম আমি। ওর সাথে থাকতে গিয়ে, মনকে ওর সাথে মানিয়ে নিতে গিয়ে ভালোবাসার বেড়াজালে আবদ্ধ হলাম আবারও। মন ভাঙার কষ্ট দ্বিতীয়বার সহ্য করার ভয় ওর প্রেমে সব ত্যাগ স্বীকার করলাম। ওর হাত ধরে চলে আসলাম বহুদূর, তবে নিয়তি যে ঘুরিয়ে এনে সেই পীড়াটাই আমাকে ফিরিয়ে দিল। কেন ছেড়ে চলে গেলেন আমায়? আজ আপনি থাকলে হয়তো এত কিছু হতো না আমার সাথে। অনুভূতির মারপ্যাচে এভাবে গুলিয়ে যেতাম না আমি। কখনোই আদৃশ আসতো না আমার জীবনে, আর আমার এই পরিণতি মোটেও হতো না এরকম। কথাগুলো বলে দীর্ঘ এক নিঃশ্বাস ত্যাগ করল আখি। চোখের অবাধ্য জল মুছে বলল আবার, 6 বছর পর আপনাকে এভাবে আবারও দেখতে পাবো ভাবিনি। তবে সত্যি বলতে কি জানেন, আপনাকে ছাড়া বাঁচতে শিখে গেছি, আর আদৃশকে ছাড়াও এখন বাঁচতে শিখে নিতে হবে। এই জীবনে আর কখনো কাউকে জড়িয়ে নিব না। আপনারা ভালো থাকেন দূর থেকেই চাইব। অতঃপর পুরনো সকল তিক্ত স্মৃতির ভার স্টোররুমের ভিতরে রেখে বাহির থেকে তালা দিল আখি। নিজ কক্ষের দিকে যেতে নিলে এক কাজের লোক এসে বলল, ম্যাম, আদৃশ নামের কেউ আপনার সাথে দেখা করতে এসেছেন। আপনার সাথে দেখা করতে চান উনি। উদ্ধৃতি চিহ্ন। ওকে বলো চলে যেতে, আমি দেখা করতে চাই না ওর সাথে। গার্ডদের বলে দাও ও যাতে কোনরূপ বাড়িতে ঢুকতে না পারে। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে আখি কক্ষে চলে এলো। আখির এত পাশে এসেও তাকে এক পলক দেখতে পাওয়া ভাগ্যে জুটাতে পারল না আদৃশ। কাজের লোকের কথা অনুযায়ী গার্ডেরা তাকে বাড়িতে ঢুকতেই দিল না। আদৃশের অনেক জোরাজুরির পরেও রাস্তায় দাঁড়িয়ে অসহায়ের মতো ফ্যালফ্যাল দৃষ্টিতে আখির বাড়ির দিকে তাকিয়ে আছে। কোথাও দিয়ে যদি আখির একটা ঝলক দেখতে পায়। বাড়ির বাইরে আদৃশ দাঁড়িয়ে আছে। আজ 2 দিন ধরে তাকে দেখে চোখ জোড়ায় না আখি। বুকটা কেমন আনচান করে, নিজের চোখগুলো যেন অবাধ্য হয়ে চায় এবার। হুট করেই তো কাউকে মন থেকে মুছে ফেলা যায় না, সে যতই ক্ষত দিয়ে থাকুক না কেন। তাই মনের অল্প সান্ত্বনার সন্ধানে বারান্দার একপাশে গিয়ে দাঁড়িয়ে বাহিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করল আখি, যদি আদৃশের অগোচরে হলেও তাকে এক নজর দেখার সুযোগ পায়। আশটা নিয়ে বাহিরে তাকালে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকতে দেখল তার মন জুড়ে বসবাস করা সেই বিশ্বাসঘাতক পুরুষকে। বুকে চিন চিন ব্যথা অনুভব করতে পারছে আখি। চোখ দিয়ে আবারও জল নেমেছে। অপেক্ষার অবসান ঘটে গেল আদৃশেরও। মনের সেই অসীম আকাঙ্ক্ষা এক নিমিষেই পূরণ হয়ে গেল।
ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক ফুটে উঠল, তার হৃদয়হরণী তার ফুলপরীকে সে অবশেষে দেখতে পেল। আদৃশের সাথে চোখাচোখি হতেই সেখান থেকে পালিয়ে গেল আঁখি, নিরাশতা ছেয়ে গেল আদৃশের মনে, মুখের হাসিটা পলকেই উদাও হল। দৃঢ় বিশ্বাসের সহিত বলল, আমি জানি আঁখি, তুমি আমাকে ভালোবাসো, তার পরিধি কতটুকু তা পরিমাপ করার ক্ষমতা আল্লাহ তাআলা ব্যতীত কারো নেই। আমি জানি তুমি আমার থেকে দূরে থাকতে পারবে না, তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। আর তুমি আসবেই। অনুভূতির তলে দমে পড়ে কাঁদছে আঁখি, আদৃশের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো আবারও চোখের সামনে আনাগোনা করতে শুরু হয়েছে, কান্নায় ভেঙে পড়ে বেশ চিৎকার করেই বলছে, কেন আদৃশ, কেন কেন এমনটা করলে? কেন কেন এই জীবনে আসলে আর কোনো এভাবে ছেড়ে চলে গেলে? আমি তো তোমাকে জীবনে চাইনি, নিজে থেকে কেন আসলে আমায় আশ্রয় দিতে? আর কেন নিজে থেকেই আমার জায়গায় অপরকে বসিয়ে দিলে? এটাই কি ভালোবাসা ছিল তোমার আমার প্রতি? একসাথে কি দুজনকে আদৌ ভালোবাসা যায়? অপরকেই যখন নিয়ে এলে তবে কেন এখন আমার পিছন পড়ে আছো? কিভাবে আশা করো আমি তোমার পাশে অন্য কাউকে মেনে নিব? তা মেনে নিতে পারা কি খুব সহজ? অসাধ্য কিছু নয়। না আদৃশ, তোমার পাশে কখনো কাউকে মেনে নিতে পারবো না আমি, এতে তোমাকেও ছাড়তে দ্বিধা নেই আমার, যার শরীরে অন্য নারীর ছোঁয়া সে আর যাই হোক আমার হতে পারে না। মধ্যরাতে ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছে কলি, হেলদোল খেয়ে এসে বিছানায় গা এলিয়ে দিয়েছে। ভাড়া এই বাড়িতে একা থাকে কলি। আজকে অতি খুশিতেই ড্রিঙ্ক করেছে সে, কারণ আগামীকাল সকালেই আঁখি আদৃশের উপর থেকে তার অপমানের শোধ তুলবে, তাদের ব্যক্তিগত খবর ফাঁস করে। অতিরিক্ত খুশিতে মনের সুখে বিছানায় এসে গলে পড়েছ শান্তির এক ঘুম দিবে বলে। এদিকে ঘরের বাতি বন্ধ করতে ভুলে গেছে সে। ঘুমে ব্যাঘাত ঘটায় উঠে আসে বাতি বন্ধ করার সুবিধার্থে, কিন্তু সুইচে হাত দেওয়ার পূর্বেই পুরো ঘরে অন্ধকার ছেয়ে যায়। বিদ্যুৎ চলে গেছে ভাবে কলি। তখনই কক্ষে কারো উপস্থিতি টের পায় সে। বেশ ঘাবড়ে গিয়ে ফোনের টর্চ জ্বালতেই পিছন থেকে মাথায় ভারী কিছু আঘাত পায় সে। মুখ থুবড়ে পড়ে ফ্লোরে। মাথায় হাত দিয়ে কোনরূপ পথ ফিরে দেখার প্রচেষ্টা করতে লাগলো সেই ঘাতকারী ব্যক্তিকে। ফোনটা হাত থেকে ছিটকে পাশেই পড়ে গিয়েছিল তার। টর্চের আলোয় রুমটা অল্প প্রজ্বলিত হলো। সেই আলোয় সে স্পষ্ট দেখতে পেল কালো হুডি পরিহিত কেউ একজন তার সামনে দাঁড়িয়ে। মুখে কালো মাস্ক, উপর থেকে অন্ধকার কম নয়, তাই তাকে একদমই চিনতে পারছে না কলি। কালো হাত মোজায় আবৃত, হাতে ধারালো একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। কলির মনে বড্ড ভয় যোগান দিল, মৃত্যু ভয়, বুকের কম্পনের গতি বেড়ে গেল, কাঁপতে থাকা অধরে জিজ্ঞেস করল, কে তুমি? আমাকে কেন মারছ? উদ্ধৃতি চিহ্ন। প্রমত্ত অঙ্গনা, তোর মৃত্যু। উদ্ধৃতি চিহ্ন। প্লিজ আমাকে মেরো না, আমি তোমার কি ক্ষতি করেছি? উদ্ধৃতি চিহ্ন। জবাবদিহি করা আমার পছন্দ না। উদ্ধৃতি চিহ্ন। কলিকে আর কিছু করার বা বলার সুযোগ না দিয়ে তার মুখ চেপে ধরে টান দিয়ে ছুরি চালিয়ে দিল সেই অজ্ঞাত ব্যক্তি কলির গলা বরাবর। মৃত্যু যন্ত্রণায় মোচড়াতে শুরু করল কলি। ভেজা নয়নে রাতের আধারের ঘনত্ব নাপছে আদৃত। আজকের রাতে যে চাঁদটাও লুকিয়ে গেছে মেঘাতলে, তারারাও যেন আজ দেখা দিবে না পণ করেছে। খুটখুটে অন্ধকার এক রাত, ঠিক যেন আদৃতের জীবনেরই বাস্তবতা। চাঁদ ব্যতীত রাত যেমন ঘন অন্ধকার, এক দুঃস্বপ্ন আঁখি ব্যতীত আদৃতের জীবনও যে ঠিক তাই। আজ 6 বছর পরে ভালোবাসার সেই মানুষটাকে এত কাছ থেকে দেখে কোনোমতেই তার স্মৃতি কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে না। চোখের জল থামার নামই কই নিতে চাইছে। বুকের হওয়া ব্যথার পরিমাণ কাউকে বলে বোঝানোর সীমান্ত পেরিয়ে গেছে। অসীম এই পীড়ার চাইতে তাৎক্ষণিক মৃত্যুটাই হয়তো বেশ সহজ, এমনটাই মনে হচ্ছে আদৃতের। বেঁচে থাকার সব আশি মরে গেছে তার, চেয়েও যে মরতে পারে না। মা বাবা, দায়িত্ব আর দিনের কাছে বাধা পড়ে আছে যে আদৃত। তবে এভাবে বেঁচে থাকা মৃত্যু যন্ত্রণার চাইতেও ভয়াবহ লাগে তার কাছে।
রোজ প্রেমদহনে পড়ে মরতে হয় আদৃতকে, জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকাই হয়তো তার কপালের লিখন। বাস্তব জীবনেও কেউ কারো ভালোবাসায় এতটা তলায় নিজে কাউকে ভালোবেসে এতটা গভীরে চলে না গেলে কখনোই তা মেনে নিত না আদৃশ। ভাবনার ফাঁকে হঠাৎ পাশে কারো উপস্থিতি পেয়ে তার অগোচরে চোখ মুছে নিল আদৃত। আদৃতের কাঁধে হাত রেখে বলল, সিয়াম। জীবনের ৩০ বছর পার করে দিলি আদৃত। আজকাল তো ছেলে মেয়েরা ১৫টা বছরও অপেক্ষা করতে পারে না, প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়, জীবনে নতুন মানুষের আগমন ঘটায়, সেখানে জীবনের ৩০টা বছর তুই একা পার করে দিলি। আখিও তো বিয়ে করে নিয়েছে, তোকে তো আখি পাগলের মতো ভালোবাসত, জানি না কেন তোকে ছেড়ে দিল, তাও তো নিজের জীবনে এগিয়ে গিয়েছে আখি। জীবন কারো জন্য আটকে থাকে না আদৃত, দ্বিতীয় সুযোগ জীবনকে কে না দিয়ে থাকে। দেখ, আমিও তো মিতালিকে কত ভালোবাসতাম, কিন্তু ও আমায় ধোঁকা দিল, আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে চলে গেল অন্যের হাত ধরে। ও চলে যাবার পর কতটা ভেঙে পড়েছিলাম মনে আছে তোর? তারপর আমার জীবনে এলো ঈশিকা, তাকে পেয়ে নতুন করে ভালোবাসতে শিখলাম, বাঁচতে শিখলাম আবারও। নিজেই তো তুই তোর বোনকে আমার হাতে তুলে দিলি, আজ আমাদের বিয়ের ৫টা বছর, ২টা বাচ্চা হয়েছে আমাদের, সুখে সংসার করছি আমি। কই, আমার জীবনে তো কোনো তিক্ততা রয়ে যায়নি। আমার কথা শোন, এত বছর পর যখন দেশে ফিরেছিস তবে এবার বিয়েটা করে নে। নিজের জন্য না হলেও আব্বু আম্মু ঈশিকা এদের সুখের কথা ভেবে না হলে করে নে। উদ্ধৃতি চিহ্ন। বিষয়টা তোর জন্য সহজ বলে মনে হলেও আমার জন্য মোটেও সহজ না সিয়াম। আমি জীবনে একজনকেই ভালোবেসেছি আর আমার সেই একজনকেই চাই, সে ব্যতীত জীবনে আমি চাইলেও কাউকে জোড়াতে পারব না। মৃত্যুর আগ অবধি আমি ওকেই চেয়ে যাব। আমি ওর জন্য বয়সের দোষ হতে পারি ওর একসমকার আদম্য এক কৌতূহল, কিন্তু ও আমার কাছে আমার ভালোবাসা, আমার চাই তো শুধু ওকেই চাই, ও নয় তো কেউ নয়। উদ্ধৃতি চিহ্ন। তুই আখির জন্য না তো ওর বয়সের দোষ ছিলি আর না তো কোনো কৌতূহল, আখিও তোকে অতটাই ভালোবাসত যতটা তুই বাসিস। জানি না আখি তোকে কেন ছেড়ে দিল, তবে যতটুকু আমি জানি ওর ভালোবাসা তোর জন্য মিথ্যে বা কোনো মোহ ছিল না। উদ্ধৃতি চিহ্ন। জানি না কি ছিল, কেন আর কিভাবে, তবে এটাই সত্য, ও জীবনে অনেক এগিয়ে গিয়েছে, ওর জীবনে এখন আমার আর কোনো অস্তিত্ব নেই, আর আমি ওর সুন্দর জীবনে ব্যাঘাত ঘটাব না, দূর থেকেই ওকে ভালোবেসে যাব। তুই প্লিজ যা এবার, আমায় একা থাকতে দে। আর সবাইকে জানিয়ে দিস আমাকে কেউ যেন বিয়ের জন্য জোর না করে। জানি না কি করে বসব। উদ্ধৃতি চিহ্ন। পরদিন। স্যার, আপনি বলেছিলেন শহরের বর্তমান সময়ের খ্যাত সার্জনদের লিস্ট আপনাকে দিতে, এখানে নামকরা ৬ জনই বেস্ট, এদের মধ্যে ডাক্তার আখি শীর্ষে অবস্থান করছেন। আখি নামটা শোনা মাত্র ডোয়াশরাফ খান বুকে তীরাঘাত অনুভব করলেন, অল্পক্ষণে চোখে বাসা বাঁধল জল। অবাধ্য সন্তানের নামের অবস্থান দেখে খুশিতে আত্মহারা হবে না অগোচরে চোখের জল ফেলবে, না তার নামে তাচ্ছিল্যের কয়েকটা বাক্য জুড়ে দিবে, কোনো কিছুরই সঠিক দিশা পেলেন না ডোয়াশরাফ খান। লোকটা আরও বলল, তাছাড়া ডক্টর লিমন উনিও আখি ম্যাডামের বরাবরেই অবস্থান করছেন। দাদরি তো উনি আমাদের এখান থেকেই ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, দীর্ঘ ৬ বছর উনি আমেরিকাতে ছিলেন, সেখানে উনি বেশ সফল ছিলেন খোঁজ নিয়ে জানা গেছে, তাই উনাকেও লিস্টে রাখা হল। উনি গতকাল সকালেই দেশে ফিরে এসেছেন। কলির মরদেহ ফ্লোরে পড়ে আছে, নিষ্প্রাণ চোখ উন্মুক্ত, চারিদিকে রক্তের ছড়াছড়ি, দেয়ালে রক্ত দিয়ে বেশ বড় করে লেখা, প্রমত্ত অঙ্গনা। কেসটা বিচলিত করল ইন্সপেক্টর জিসানকে। ৬ বছর আগে একজন পুরুষের লাশের পাশে তার রক্ত দিয়ে একই নাম লেখা পাওয়া যায়, অনেক তদন্তের পরও সে অজ্ঞাত খুনিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এর ২ বছর পর ৩টে খুন হয় কয়েকদিন পর পর, আর তাদের লাশের পাশেও সেই একই নাম পাওয়া গিয়েছিল, রক্ত দিয়ে লিখা প্রমত্ত অঙ্গনা। আর আজ ৪ বছর পর আবারও লাশের পাশে একই নাম বেশ চিন্তিত করল জিসানকে। কে এই প্রমত্ত অঙ্গনা? কেন সে এভাবে খুন করছে?
আর এত নিখুঁত তার কাজ যে কোনো প্রমাণ এখন অবধি পুলিশ খুঁজে পায়নি তার বিরুদ্ধে। কক্ষের বারান্দার এক কোণে অবস্থান নিয়েছে আদৃশ। আজ অনেক দিন পর হাতে আবারও সিগারেট নিয়েছে। প্রতিটা নেশাক্ত চুমুক মনে করিয়ে দিচ্ছে আখির স্মৃতি। আচমকা উৎফুল্ল হাসিতে তার গালে ফুটে উঠা সে টুলটা আজ খুব করে অধরে ছুঁয়ে দিতে মন চাইছে আদৃশের। চোখের সামনে ভাসছে আখির হুটহাট করে বেরানো দুষ্টুমিগুলো, কানে যেন বারবার বেজে উঠছে। খিলখিল করে মুক্ত ঝরানো তার হাসির স্বর। আখির এভাবে আদৃশকে ছেড়ে নেওয়া মেনে নিতে পারছেই না সে। জীবনে যতই যে এসে যাক না কেন আখি যে তার জন্য আল্লাহ ব্যতীত সকল কিছুর ঊর্ধ্বে। আদৃশের জীবন জুড়ে এমন কিছু নেই যার স্পর্শ তাকে আখির কথা প্রতিনিয়ত মনে না করিয়ে দেয়। আখিকে ছাড়া এক একটা দিন হাজার বছরের সমান মনে হচ্ছে আদৃশের কাছে। আখিকে ফিরিয়ে তার আনতেই হবে, যতই যা অসাধ্য তাকে সাধন করতে হয় না কেন সে করবে ভেবে নিয়েছে। হঠাৎ পিছন থেকে তাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরল হৃদিকা। আদৃশ সিগারেট ফেলে পাক ফিরে হৃদিকাকে বিনা বাক্যে বুকে টেনে নিল। তার স্পর্শে আখির ছোঁয়া অনুভব করতে চাইল, তবে ব্যর্থ হল। আখির ছোঁয়া পৃথিবীর এমন কোনো নারী নেই যার সংস্পর্শে গিয়ে ভুলে যাবে আদৃশ। শান্ত গলায় বলল এবার, আমি আখিকে খুব ভালোবাসি হৃদিকা। আখির হাসপাতালে যাওয়ার রাস্তাটা পড়ে আদৃশের বাড়ির সামনা দিয়ে, ভালোবাসার মানুষটির বাসস্থানের সামনে দিয়ে যেতেও বুক কাঁপে আখির বারবার। কতটা হাস্যকর ব্যাপার। একসময় এটাই ছিল তার স্থায়ী ঠিকানা, তার স্বপ্নের মহল। সে মহল আর সেই রাজপুত্র উভয়ই যে এখন অন্য নারীর রাজত্ব। কথাটা ভাবনায় আসলে বুক ফেটে কান্না নামে আখির। রোজ যাওয়ার সময় বাড়িটার উপর চোখ বুলিয়ে যায়। আজও সেদিকটায় যাওয়ার ক্ষণে চোখ উঁচিয়ে গাড়ির জানালা দিয়ে বাড়িটার দিকে তাকাতেই চোখে গেল আঙ্গাঙ্গি করে দাঁড়িয়ে থাকা যুবক আর রমণীর উপর। চোখে যেন মরিচ পড়ল আখির। বুকের ভিতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এক নিমিষেই। তড়িৎ বেগে কান্না এলে ঠোঁট চেপে তা দমাতে চাইল। চোখ সরিয়ে নিল তাড়াতাড়ি সেই নোংরা দৃশ্য থেকে। আদৃশ এতটা নিচে নামবে জানলে তাকে কখনো জীবনে জড়িয়ে নিত না। আজকে আখির তার বাবার বলা আদৃশকে নিয়ে কথাগুলো বড্ড মনে পড়ল। তার বাবা ডা আশরাফ খান বলেছিলেন, নোংরাকে কখনো পরিষ্কার করে রাখা যায় না। যার বংশে নড়চড় তার ভবিষ্যতে প্রজন্ম মজবুত হবে কেমনে। শুধু শিক্ষা কারো ডিএনএ পাল্টে দিতে পারে না, বংশের দোষ থেকেই যায়। কথাগুলো হাড়ে হাড়ে আজ মিলে যাচ্ছে আখির জীবনের সাথে। তবে না, আদিল ভাইয়া তো এমন হননি। ওর শরীরেও তো একই বংশের রক্ত। আসলে সবকিছুই ব্যক্তিত্বের উপর নির্ভর করে। হয়তোবা কাপুরুষ হতে বংশ লাগে না, কয়েকটা লক্ষণই যথেষ্ট। এসব ভাবনার দখলে পড়ে রাস্তা কাটাতে লাগল আখির। আদৃশের বলা কথাটায় শরীরে জ্বলন শুরু হল হৃদিকার। স্বামীর মুখে অন্য নারীর নাম হোক না সে তার প্রথম স্ত্রী, স্বামী তো তারও। স্বামী ভাগ কোনো নারী অন্যকে দেয়। জ্বলনের ভাবনা ধামাচাপা দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করল হৃদিকা। আদৃশ আবারও বলল, আসলে হৃদিকা ওকে কতটা ভালোবাসি আমি জানি না, শুধু জানি ওকে ছাড়া আমি থাকতে পারি না। দম বন্ধ লাগে আমার। ও কোনো মতেই ফিরে আসতে চাইছে না, কিন্তু আমিও হার মানব না। ওকে যে ফিরতেই হবে, তুমি দেখে নিও ও আসবে। হৃদিকা এবার মুখ উঁচিয়ে আদৃশকে বলল, এতই যখন ওকে ভালোবাসো তবে আমায় কেন আনলে জীবনে? কেউ সতীনের ভাগ মেনে নেয় না, আমি তো তাও মেনে নিয়েছি আখির কথা ভেবে, কারণ আমি ওকেও যথেষ্ট ভালোবাসি। একসাথে তো থাকতেই পারতাম, কিন্তু ও তো হিংসে করে চলে গেল আমায়। এতে আমার বা তোমার তো কোনো দোষ নেই। খবরদার যদি ওকে হিংসুটে বলেছ তো ভুলে যেও না, ও আমার প্রথম স্ত্রী, আমার মনের রানী। ওর বিরুদ্ধে কোনো একটা শব্দও সহ্য করব না আমি। উদ্ধৃতি চিহ্ন। আদৃশ বেশ রেগে গিয়ে হৃদিকাকে নিজ থেকে ছাড়িয়ে দিল। কর্কশ স্বরে কথাগুলো শুনিয়ে চলে গেল। হৃদিকা বেশ অবাক হল আদৃশের ওর সাথে করা এমন আচরণে। আজ 1.5 বছর ধরে আখি আদৃশের সাথে থাকছে হৃদিকা। কই কখনো তো আখির সাথে এমন আচরণ করতে দেখে নি আদৃশকে।
আখি বরং অনেক রাগ অভিমান করত আদৃশের সাথে, কিন্তু আদৃশ সে তো সর্বকালের বিভাগী ছিল আখির, তার রাগ অভিমান অনায়াসে মেনে নিত। কত আদর ভালোবাসা ছিল তার আখির প্রতি, তবে হৃদিকার ক্ষেত্রে তা কেন মিলছে না? হৃদিকাও তো তার স্ত্রী আখির ন্যায়, তবে কেন ভেদাভেদ? সেদিন আদৃশের সামনে আখি মারল হৃদিকাকে, কিন্তু আদৃশ তো তাকে তেমন কিছু বলল না। আর আজ হৃদিকার বলা আখির বিরুদ্ধে অল্প একটা শব্দ সহ্য হল না আদৃশের। আখি আদৃশের ডিভোর্সের খবর মিডিয়াতে চলে গেছে, কাজে পৌঁছানোর পর থেকে অনেক জবাবদিহিতার সামনে পড়তে হয়েছে আখিকে। চারিদিকেই খবরটা ছড়াছড়ি পেয়ে গেছে অল্প সময়ে, তবে উক্ত বিষয় থেকে বেশি চিন্তিত করছে আখিকে অন্য কিছু। কলি তো মারা গেছে, তবে খবরটাকে ফাঁস করল। কলির মৃত্যু সংবাদের আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে সক্ষম হয়নি। উপর থেকে এসব সকাল হতে না হতেই ফেসবুকেই কলির মৃত্যু সংবাদ পায় আখি। যতটুকু আখি জানে কলি খবরটা ফাঁস করেনি, তবে কে করল এমনটা? প্রশ্নটা বড্ড বিরক্তি নিয়ে এলো আখির মস্তিষ্কে। কলির মৃত্যু এদিকে, আখি আর তার বিচ্ছেদের ব্যাপার যা নিয়ে এখনও তাদের নিজেদের মধ্যেই কথা হয়নি ভালো করে, তা মিডিয়ার চর্চার বিষয় হয়ে দাঁড়াল। ইতিমধ্যে আশপাশের লোক সমালোচনা শুরু করে দিয়েছে। বিষয়টা বড্ড লজ্জার লাগছে আদৃশের কাছে। কে ফাঁস করল তবে ব্যাপারটা? কলি তো মারা গেছে, তার মৃত্যুর 16 ঘণ্টা পর খবর বের হয়েছে, তবে এমনও হতে পারে খবরটা কলি আগে তার স্টাফকে দিয়ে রেখেছিল আর তারাই খবরটা ফাঁস করেছে, এমন ভাবনা এলো আদৃশের মনে। কিন্তু চিন্তার বিষয় হল কলিকে মারল কে? তাও তার কক্ষের দেয়ালে প্রমত্ত অঙ্গনা লিখা পাওয়া গেছে। আদৃশ অনেক সময় আদর করে আখিকে প্রমত্ত অঙ্গনা বলে ডাকত, কারণ আখি আদৃশকে নিয়ে বেশ পাগলামি করত তাই। কিন্তু তার আখি কারো খুন করতে পারে না জানে আদৃশ, তবে সেই প্রমত্ত অঙ্গনা আসলে কে? স্যার, আপনি তো এবছর 3 জন নতুন সার্জন নিতে চেয়েছিলেন আমাদের হাসপাতালে, তাই তো বেস্টদের লিস্ট চাইলেন। আর এখন যে সবার থেকে খ্যাত, যে আমাদের হাসপাতালের জন্য গর্ব হয়ে দাঁড়াবে, তাকেই আনতে চাইছেন না? ডাকই ব্যতীত বাকি যে কাউকেই আপনি সিলেক্ট করে নিলেন কেন স্যার? আমাকে কাজ শিখাতে এসো না নারায়হান, ভুলে যেও না আমি সবার সিনিয়র, হাসপাতালের ওনার। উদ্ধৃতি চিহ্ন। সরি স্যার, কিন্তু ন্যায় আর সত্যের শিক্ষা আপনার কাছ থেকেই পাওনা আমার। আপনি আমার গুরু, আমি আপনার অনেক সম্মান করি, কিন্তু এ বিষয়ে আপনার সাথে মতো মেলাতে পারলাম না আমি, তাই দুঃখিত। ব্যক্তিগত জীবনকে কখনো প্রফেশনাল লাইফে না জড়ানোর শিক্ষা আপনিই দিয়েছেন, সেটা এখন আপনি নিজে ভুলে গেলে বাকিরা কি শিখবে স্যার আপনার কাছ থেকে? আপনার হাসপাতাল, আপনার যা ইচ্ছে তাই করবেন, আমি তো শুধু আমার মতামত জানালাম। চলি স্যার, আমার ডিউটি আছে। উদ্ধৃতি চিহ্ন। কথাগুলো বলে চলে গেলেন নারায়হান। ধাতব মূর্তির ন্যায় সেখানে দাঁড়িয়ে রইলেন ডা আশরাফ খান। আখি আদৃশের বিচ্ছেদ হতে চলেছে খবরটা জানতে পেয়ে অবাকের শীর্ষে পৌঁছাল আদৃত। পরিষ্কার জানানো হয়েছে সেখানে লয়ার আদৃশ রহমান প্রথম স্ত্রীর অমতে দ্বিতীয় বিয়ে করে নেন, যার ফলস্বরূপ তার প্রথম স্ত্রী ডার্শিয়া আঞ্জুম আখি তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে উনি স্বামীর ঘর থেকে আলাদা অবস্থান করছেন। খবরটা শুনে যেন আদৃতের পায়ের নিচ থেকে মাটি বিচ্যুত হয়ে গেল। নিজের কানে ও চোখে বিশ্বাস করতে পারছে না আদৃত, যার সুখের জন্য নিজের জীবন অন্ধকারে ভরে নিল আজ সে দুঃখের সাগরে ভাসছে। ভেবেই রক্ত জ্বলে উঠল আদৃতের, ইচ্ছে করল এখনই গিয়ে আদৃশের প্রাণ নিজ হাতে নিয়ে নিক। সাহস হল কি করে আদৃশের তার সুখপাখিকে পীড়া দান করার? না, পারল না আদৃত নিজেকে সংযত করতে, হাত মুষ্টিবদ্ধ করে বেরিয়ে গেল বাড়ি থেকে। পিছন থেকে মা ডেকে উঠলেন, আদৃত বাবা আমার, কোথায় যাচ্ছিস? উদ্ধৃতি চিহ্ন। লম্পটকে তার জায়গা দেখিয়ে দিতে। উদ্ধৃতি চিহ্ন। ছেলেকে কখনো এমন রূপে বা এমন কথা বলে কোথাও বেরুতে দেখেননি শায়লা মির্জা। অত্যন্ত শান্ত আর গম্ভীর চরিত্রের অধিকারী আদৃত, কিন্তু আজকে যেন কোনো আলাদা এক আদৃতকে দেখতে পেলেন উনি। মেয়ের বিষয়ে নিউজ দেখে ব্যথাপূর্ণ হল বাবার মন।
এই ভয়েই যে মেয়ের সেই আবদার মেনে নিতে নারাজ ছিলেন উনি, কলিজার টুকরার গায়ে ফুলের টোকারও ভয় যে এখনও সেই বাবার হৃদয় সমপরিমাণ রয়ে গেছে। সন্তানেরা মা বাবাকে পলকেই পর করে দিতে পারলে বাবা মা যে কখনো পারেন না তাদের জীবন থেকে মুছে ফেলতে। আদৃশ বেশ চিন্তিত হয়ে বসে আছে, কাজে আসলেও মন লাগছে না তার। হঠাৎ কেউ সেখানে প্রবেশ করলে চোখ তুলে তাকাল। 6 বছর পর আদ্রিতকে দেখে চমকে গেল সে, আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, আদ্রিত আপনি 6 বছর পর? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ আমি, হয়তো আল্লাহই আমাকে এখানে আনিয়েছেন আখি সুখে আছে আমার এই ভ্রূমটা ভেঙে দেওয়ার জন্য। উদ্ধৃতি চিহ্ন। আপনি কি বলতে চাইছেন আদ্রিত? উদ্ধৃতি চিহ্ন। আদ্রিত এবার অতিরিক্ত রাগে এগিয়ে গিয়ে আদৃশের কলার চেপে ধরে বলল, সহজ ভাষায় বুঝিস না, তাই না? তুই ভালোই জানিস আদৃশ আখিকে নিয়ে আমি কতটা সিরিয়াস। ভুলে যাস নেই সেদিন আখি সামনে না এলে তোর হাত উপরে ফেলতাম আমি আখির হাত ধরে টান দেওয়া নিয়ে, যেটা শুধু অল্প একটা কারণ ছিল। সেই জায়গাতে আখির পাশে তোকে মেনে নিয়েছি শুধু আখির সুখের কথা ভেবে, কিন্তু ভুলে যাস নে আমি সেই আদৃত, এখনও আখিকে ততটাই ভালোবাসি, ওর গায়ে ফুলের আচরও সইব না আমি। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিত আপনি কিন্তু লিমিট ক্রস করছেন, শক্তি শুধু আপনার শরীরে নেই আমারও আছে, আপনার সম্মান করছি বলে ভাববেন না ভয় পেয়ে আছি। আখি আমার স্ত্রী, আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনি কথা না বললেই খুশি হব। উদ্ধৃতি চিহ্ন। কথাটা কানে যেতেই ধাক্কা মেরে আদৃশকে ফ্লোরে ফেলে দেয় আদ্রিত, বেশ ঝাঝালো কণ্ঠে বলে ওঠে, এখনই দেখিয়ে দিতে পারতাম কার গায়ের জোর কত বেশি, তবে তোর মতো কাপুরুষের গায়ে হাত তুলে আমি নিজের হাত নষ্ট করতে চাই না। আর কথা রইল আখির, পেয়ে যার মর্ম করতে পারিস নি তাকে ফিরে পাওয়ার আশা কি করে রাখিস? আখিকে দ্বিতীয়বার ফিরে পাওয়ার ভ্রমে পড়ে থাকিস না, ভালো হবে না তোর জন্য। আদ্রিত চলে আসলো সেখান থেকে, আদৃশের ভিতর তোলপাড় হতে শুরু হল। আদ্রিত ফিরে এসেছে, এখন যদি সে আবারও আখির মন জয় করে যায় তখন কি হবে আদৃশের? না, এত কিছুর বিনিময়ে এত সাধনার পর আখিকে পেয়ে আদৃশ তাকে হাতছাড়া করবে না কোনো কিছুর বিনিময়েও। পাহাড় পরিমাণ দুশ্চিন্তা নিয়ে একটা সার্জারি সেরে এসে বসল আখি, হাসপাতালটা ছেড়ে দিবে ভাবছে, আর সেই রাস্তা দিয়ে আসার সক্ষমতা নেই তার। পারবে না মনের এমন দুরবস্থা রোজ মানিয়ে নিতে। সকালের সেই দৃশ্যটা বারবার চোখে ভাসছে আখির। এমন কত শত সকালের শুরু এভাবে হতো আখির তা শুধু সেই জানে। একদিন সকালবেলা আখি কক্ষের বারান্দার প্রান্তে দাঁড়িয়ে রাস্তায় গাড়ি চলাচল দেখছিল, সহসা তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আদৃশ। বেশ অভিমান নিয়ে আখি নিজে থেকে ছাড়াতে চেষ্টা করে তাকে, আদৃশ এদিকে তার ঘাড়ে পাগলের মতো চুমু দিয়ে যাচ্ছে। ছাড়ো আমাকে আদৃশ। উদ্ধৃতি চিহ্ন। সারারাত আদর করতে দাওনি, এবার আর ছাড়ছি না তোমায়, কত সরি বলার পরও ছাড় দিলে না তুমি আমায়, তবে আর নয় অভিমান, অনলি ভালোবাসা। উদ্ধৃতি চিহ্ন। স্মোককারীদের ভালোবাসি না আমি। উদ্ধৃতি চিহ্ন। আমায় তো বাসো। উদ্ধৃতি চিহ্ন। না। উদ্ধৃতি চিহ্ন। এমনটা বলো না, বুকে বড্ড পীড়া অনুভব হয় ফুলপ্রি। উদ্ধৃতি চিহ্ন। আমার তো বুকে কখনো কোনো পীড়া হয় না, আমি তো রোবট, অনুভূতিহীন। উদ্ধৃতি চিহ্ন। আরে এমনটা কেন বলছো? বললাম তো ছেড়ে দিব একদম, আর ভুলেও হাত লাগাবো না ওসবে। ভেবে দেখে আগে দিনে 4টে খেতাম আর এখন 6 মাসে একটা। তোমার জন্য কত বড় পরিবর্তন ঘটিয়ে নিলাম আমি, তুমি কি খুশি নও? উদ্ধৃতি চিহ্ন। না, পুরোপুরি ছাড়তে হবে। উদ্ধৃতি চিহ্ন। একটু সময় তো দাও। উদ্ধৃতি চিহ্ন। ওকে দিলাম, ততদিন যতদিন তুমি আমার পাশে না এসে থাকতে পারবে। উদ্ধৃতি চিহ্ন। ও মায়ে কি বলে, এমনটা হলে তো এই ক্ষণেই সিগারেটের বংশ নাশ করলাম জীবন থেকে। চলো এবার ভালোবাসায় ভরিয়ে দেই তোমায়। উদ্ধৃতি চিহ্ন। অতঃপর আদ্রিশ আখিকে পাঁচকোলে নিয়ে কক্ষের পানে হাঁটা দিল,
দুষ্টামিতে আখি মোচড়ামুচড়ি করছে আর হাসছে। কি করছো আদৃশ, ছাড়ো। আরে কাজ আছে তো। আল্লাহ, এই কোনো পাগল জুটল আমার কপালে। ছাড়ো আদৃশ। হা হা হা। আজকে দ্বিতীয়বারের মতো আদৃশকে ডিভোর্স পেপার পাঠালো আখি। ব্যথার পরিমাণ তার সেদিনের তুলনায় এক চুলও কম ছিল না। আজও হাতে কাগজটা নিয়ে বুকে প্রচণ্ড কম্পন অনুভব করল, তবুও বুকে আত্মসম্মান নামক পাথর রেখে কাগজটা আবারও পাঠিয়ে দিল আখি। আখি তার পক্ষের উকিল পাঠিয়েছে আদৃশের কাছে। লয়ার আরিফুল ডিভোর্স পেপারটা বের করে আদৃশের সামনে রেখে বললেন, দেখুন মিয়াদৃশ, আপনিও একজন লয়ার। আপনি ভালোই জানেন ডিভোর্স হতে সর্বক্ষেত্রে দুপক্ষেরই মতামত প্রাধান্য পায় না। বিচ্ছেদের ক্ষেত্রে কেউ যদি তার স্বামী বা স্ত্রীর সাথে থাকতে না চায় তবে উপযুক্ত কারণ দেখিয়ে সে তাকে ডিভোর্স দিতে পারবে অপরপক্ষের মতামত না থাকলেও। এতে যদি নিজেদের মধ্যে কথা বলে বিষয়টার মীমাংসা না হয় তবে সে ব্যাপারটা আদালত অবধি পৌঁছায়। মিস আকি আপনার সাথে থাকতে মানসিকভাবে প্রশান্তি খুঁজে পাচ্ছেন না। আপনি দ্বিতীয় বিয়ে করেছেন, তাই উনি আপনাকে অনায়াসে ডিভোর্স দিতে পারেন। আগের বার উনি সাইন করে আপনাকে ডিভোর্স পেপার দিয়েছিলেন, আপনি তা ছিঁড়ে দিলেন। কিন্তু আপনি ভালোই জানেন ওটা অনুলিপি ছিল, যার ফলস্বরূপ আপনার বিরুদ্ধে উনি আইনত পদক্ষেপ নিতে পারেন। তাও উনি আপনাকে একটা সুযোগ দিলেন। এখানে উনি আবারও তার একটা অনুলিপি পাঠিয়েছেন, আপনিও সই করে দিবেন উনি আশা রেখেছেন। তাও যদি আপনি আগের মতো কিছু করার চিন্তায় থেকে থাকেন তবে আপনি ভুল করছেন। আইন সম্পর্কে আপনি ভালো জানেন, ডিভোর্সটা এমনিতেই কার্যকর হবে। আমি না হয় চলি, আপনি যথেষ্ট সময় নিন, ভেবে দেখুন বিষয়টা, আশা করি সাইন করে রাখবেন। লয়ার আরিফুল চলে গেলে ডিভোর্স পেপারটা হাতে নিয়ে বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে কাগজটার দিকে আদৃশ, যেখানে আখির সাইন স্পষ্ট। কি করে পারল আখি সাইনটা করে দিতে? আদৃশ কি আদৌ পেরে উঠবে সাইন করতে? কই কথাটা ভেবেই তো তার বুক কাঁপছে। যে আখিকে না পাওয়ার শোকে একসময় মরতে বসেছিল সেই আখিকে কি পারবে নিজে থেকে দূর করতে? কি করে পারবে তাকে ছাড়া বাঁচতে? ডুবে গেছে এক বিষাদের সমুদ্রে আখি। সবকিছু যেন একসাথেই মাথায় ভর করে গেছে। আদৃশের বিশ্বাসঘাতকা, আদৃতের হুট করে ফিরে আসা, কলির আচমকা মৃত্যু, সাথে তার ব্যক্তিগত খবর মিডিয়াতে চলে যাওয়া, আশপাশের লোকের সমালোচনা, এর উপর ডিভোর্স পেপার আবার পাঠানো, ভালোবাসার মানুষের সাথে বিচ্ছেদ, আদৃশের সাথে তার সুন্দর সেই সম্পর্কের সমাপ্তির সূচনা, এত কিছু একসাথে কেউ কেমনে মেনে নিতে পারে? উক্ত পীড়া সহনীয় মাত্রা পেরিয়ে গেছে আখির। মাথা প্রচণ্ড ধরেছে, তাই একটা ওষুধ খেয়ে শুয়ে পড়েছে বিছানায়। তবে ঘুম আসছে কোথায়? হঠাৎ মনে পড়ল তার বাবার কথা। তার বাবা তাকে প্রায়ই বলতেন, আখি, মাই প্রিন্সেস, তুই শুধু আমার মেয়ে না, আমার অহংকার হতে হবে তোকে, যার সামনে শত পুরুষকেও হার মানতে হবে, যাকে জয় করতে হবে পৃথিবীর সকল অসাধ্য সাধন করার সক্ষমতা, সেই ধৈর্য আর সাহসিকতা তোর মধ্যে থাকতে হবে, যাতে আমি মাথা উঁচু করে বলতে পারি তুই আমার সন্তান, আমার মেয়ে। বাবার এই কথাটা মনে পড়ায় হঠাৎ করেই যেন সীমাহীন এক ধৈর্য ও শক্তির যোগান হল। মনে কোথা থেকে একটা প্রশান্তির ছোঁয়া বিরাজমান হল। মনে প্রচণ্ড এক টান পড়ল আখির। বাবা মায়ের স্মৃতি যখন এত প্রশান্তি দিতে পারে তবে তাদের সংস্পর্শ কতটা প্রশান্তি দিতে সক্ষম হবে। খুব লোভ হল আখির আবারও মা বাবার ভালোবাসা পাওয়ার, তবে তা আদৌ সম্ভবপর কখনো হবে কি না কে জানে। কিন্তু নিজেকে আজ আটকাতে পারছে না আখি। তাদের পাশে যাওয়ার ক্ষমতা আখির নেই, তবে দূর থেকে তাদের এক পলক দেখে আসবে ভেবে নিয়েছে। যেই ভাবনা সেই কাজ, উঠে গেল আখি। একটা জিন্স প্যান্টের সাথে হুডি পরে নিল, চুলগুলো খপা করে কাঠি দিয়ে আটকে নিল, তারপর বেরিয়ে গেল ঘর থেকে। বাবার দেওয়া সেই বাইকটা বের করলো। মা বাবার ঘর থেকে আর কিছু সাথে করে নিয়ে না আসলেও বাইকটা ঠিকই নিয়ে এসেছিল, তার বাবার স্মৃতি হিসেবে।
মা বাবার কাছে সন্তানদের এত আত্মসম্মান খুঁজতে নেই আখির মতামত, যেহেতু প্রাণটাই উনাদেরই দান। আদৃশের বাড়ি থেকে আসার পরদিন লোক পাঠিয়ে বাইকটাও আনিয়ে নিয়েছিল আখি। 3 বছর পর আজ আবারও তাতে চড়ার ইচ্ছে জাগলো আখির। বেশ খুশি মনে চড়ে বসলো তাতে। চওড়া এক হাসি দিয়ে বাইক স্টার্ট করলো। লক্ষ্য খান ম্যানশন। ভিতরে না গেলেও বাহির থেকে দেখে আসবে নিজের জন্মস্থান, পারলে জন্মদাতা পিতা মাতা ও তার বাকি পরিবারের সদস্যদেরও। আজ 3 বছর পর আবারও সেই রূপে রাতের শহরে রাইড করতে বের হয়ে খুব ভালো লাগছে আখির। আজ হাসপাতাল থেকে বেশ রাত করে ফিরছেন আশরাফ খান, সাথে আজ গার্ড আনেননি, এমার্জেন্সিতে হাসপাতালে থাকাও পড়তে পারে ভেবে তাদের পাঠিয়ে দিয়েছিলেন। আদৃত আজ নিজে থেকেই উনার সাথে দেখা করতে গিয়েছিল। অনেক দিন পর তার আশরাফ স্যারের সাথে দেখা, যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করে উনাকে আদৃত। এমার্জেন্সিতে আদৃত আজকে উনার সাথেই ছিল। এমার্জেন্সি পর আদৃতকে উনি আর যেতে দেননি, নিজে তাকে বাড়ি ড্রপ করবেন বলে। আদৃতের বাড়ি আশরাফ খানের বাড়ি যাওয়ার রাস্তার মধ্যেই পড়ে, তাই বর্তমানে আদৃত আর আশরাফ খান গাড়িতে বসে আছেন। আশরাফ খান আদৃতকে নিজের হাসপাতালে জয়েন হবার প্রস্তাব সরাসরিই দিয়ে দিলেন। আদৃত মাই ভয়, তুমি সর্বকালের সেরাদের তালিকায় ছিলে আমার শিষ্যদের মধ্যে, তাই আমি তোমাকে আমাদের হাসপাতালের একজন সার্জন হিসেবে নিয়োগ করাতে ইচ্ছুক। এ বিষয়ে তোমার কি মতামত? আদৃত উত্তরে কিছু বলবে তার আগেই গাড়িটা থেমে গেল। কি হয়েছে মফিজ? স্যার, মনে হয় টায়ারে কোনো সমস্যা হয়েছে, আমি দেখছি। আশরাফ রায়খানকে কথাটা জানিয়ে গাড়ি থেকে নিচে নামতেই কোথা থেকে 3 জন মাস্ক পরা লোক এগিয়ে এলো, হাতে তাদের ধারালো ছুরি। একজন ছুরিটা এনে ড্রাইভারের গলা বরাবর ধরল, বাকি 2 জন গাড়ির দুদিকে গিয়ে আদৃত আর আশরাফ খানকে বেরুতে বলল। তারা রাস্তায় কিল ফেলে গাড়ি আটকাতে সফল হয়েছে। এই বের হো 2 জন, আর যার যার কাছে যা আছে সব দে। আশরাফ খান আর আদৃত দুজনই বুঝতে পারলেন এরা ছিনতাইকারী। গাড়ি থেকে নেমে পড়লেন তারা 2 জন। আশরাফ খান বললেন, দেখো তোমরা আমাদের কাছে কিছুই পাবে না, আমরা টাকা বহন করছি না, সোনা গহনা কিছু নেই আমাদের কাছে, বাকি কার্ডগুলো নিয়ে গিয়েও তোমাদের কোনো লাভ হবে না। ওই বুড়া, বেশি কথা বলিস কেন? চুপচাপ যা আছে বের কর, নয়তো এখনই পেটে ছুরি ঢুকিয়ে ফুটো করে দিবে। হাতের ছুরি দেখিয়ে আশরাফ খানকে ভয় দেখালে তার হাত ধরে এক টান দিয়ে পিছনে মুড়ে ভেঙে দেয় আদৃত, সাথে সাথেই লাথি দিয়ে ড্রাইভারের পিছনের জনকে ফেলে দিল। পাশের জন এসে আদৃতের উপর ঝাঁপিয়ে পড়ল। আদৃত 3 জনকে সামলাতে লাগল আর আশরাফ খানকে বলল ড্রাইভারকে নিয়ে গাড়ির ভিতর ঢুকে চলে যেতে। এদিকে আশরাফ খান কি করবেন কিছু ভেবে পাচ্ছেন না। এভাবে আদৃতকে রেখে যাওয়া ঠিক বলে মনে হচ্ছে না উনার। উনি সাথে সাথে পুলিশকে ফোন করলেন। হঠাৎ একজন আদৃতের অগোচরে আশরাফ খানের উপর হামলা করবে, ঠিক তখন তার হাত পাকড়াও করে কেউ একজন। এক ঘুষিতে তাকে নিজের জন্মদাতার পাশ থেকে বেশ দূর করে আখি। দীর্ঘ 3 বছর পর নিজের কলিজার টুকরোকে আবারও এই রূপে দেখে নয়ন ভরে এলো আশরাফ খানের। বাবার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে আখি বলল, গাড়িতে ঢুকে গাড়ি লক করো বাবা, এদের তোমার মেয়েই সামলে নিবে। কথাটা বলে ছুটে গেল আখি তাদের দিকে। আদৃত তাদের সাথে লড়াইয়ে ব্যস্ত। একজন আদৃতকে ছুরিঘাত করতে আসলে আখি তার আশাতে পানি ঢালে, হাত মুড়ে ভেঙে দেয় তার। তখনই আদৃতের নজর যায় আখির উপর। আখির এই রূপটা আবারও দেখতে পেয়ে আদৃতের মনে প্রশান্তি ছেয়ে গেল। বেশ অবাকত্ব নিয়ে তাকিয়ে আছে আখির দিকে। এদিকে আখি তাকে হুটহাট বলল, এই যে আমাকে এভাবে দেখাদেখির অনেক টাইম পাবেন, বর্তমানে এদের দিকে খেয়াল দেন, আমি না হলে এখনই পরে মাম্মা বলে চিল্লানি দিতেন। বরাবরের মতো আখির কথায় হাসি আসলেও হাসল না আদৃত। মারপিটে মন দিল। একসময়কার কারাতে চ্যাম্পিয়ন আদৃত আর আখি, যাকে তার বাবা 10 পুরুষের সমতুল্য এক নারী হিসেবে গড়ে তুলেছেন। এমন কোনো দেশ নেই যেখানে তিনি তার একমাত্র মেয়েকে ঘুরতে নিয়ে যাননি।
বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আত্মরক্ষা কৌশল তিনি শিখিয়েছেন মেয়েকে। শারীরিক ও মানসিক কোনো দিক থেকেই মেয়েকে অক্ষম রাখতে নারাজ ছিলেন আশরাফ খান। আখির সকল সফলতার পিছনেই রয়েছে তার বাবার অবদান। আজ মেয়েকে নিজের ঢালস্বরূপ পেয়ে সুখে চোখে জল চলে এসেছে আশরাফ খানের। একাই একটা মেয়ে তিনজনের উপর ভারী পড়েছে। অবশেষে তিনজনকে মেরে কুপকাত করল আখি আদৃত। গাড়ির ডিকিতে দড়ি ছিল, তা বের করে তিনজনকেই পাশের গাছের সাথে বেঁধে নিল দুজন। ড্রাইভার তত সময়ে টায়ার পাল্টাতে লেগে গেছে। আশরাফ খান এখনও দাঁড়িয়ে আছেন গাড়ির বাহিরে। আখি এবার ছুটে গেল বাবার কাছে। বর্তমানে তার ভিতর দ্বিধাদ্বন্দ্ব কাজ করল না আর। বাবাকে নিয়ে দুশ্চিন্তা মাথায় চাপল। বাবার হাত পা ভালোভাবে পর্যবেক্ষণ করে অস্থির হয়ে বলল, বাবা তুমি ঠিক আছো তো? 3টে বছর পর আজ মেয়ের মুখে বাবা ডাক শুনে প্রাণটা জুড়িয়ে গেল আশরাফ খানের। তবুও দম্মের কাছে হার মেনে গেলেন উনি। মুখ ফিরিয়ে বললেন, আমাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই আখি, আপনি তা ভালো জানেন। আশা করি আমাদের সম্পর্ক শুধু প্রফেশনালি থাকবে। বাবার মুখে এমন পর করা কথা মেনে নিতে পারল না আখি। ঠোঁট চেপে কান্না দমানোর চেষ্টা করল। চোখ তার জলে টইটম্বুর হল। যা লক্ষ্য করলেন আশরাফ খান, গম্ভীর হয়ে বললেন, কান্না দুর্বলদের প্রতীক। তাছাড়া আপনি ভালো ফাইটার। ওয়েল ডান, কিপ ইট আপ। বাবার মুখে নিজের জন্য প্রশংসা বাক্য আখির জীবনের সব বিষাদ যেন মুছে দিল নিমিষেই। যে বাবা কখনো আখির প্রশংসা করেননি উক্ত বিষয়ে, যতই দক্ষতা দেখাতো সে তার বাবাকে তার বাবা সন্তুষ্ট হতেন না। বলতেন এর থেকেও ভালো করা যায়, যাতে অনেক সময় মন খারাপ হতো আখির। আজ অবশেষে তার অপেক্ষার সমাপ্তি ঘটেছে ভেবেই চোখে জমে থাকা বিষাদময় জল সুখের আশ্রুরূপে ঝরে গেল। আশরাফ খান এবার আদৃতের উদ্দেশ্যে বললেন, আদৃত আমি পুলিশকে ফোন করে দিয়েছি, উনারা আসছেন তৎসময় আমাদের এদের দেখে রাখতে হবে। উদ্ধৃতি চিহ্ন, এদের জন্য আমরা আছি স্যার, আপনি চলে যান, রাত অনেক ঘনিয়েছে। উদ্ধৃতি চিহ্ন, তুমি তো সাথে গাড়িও আনোনি, পুলিশ এসে যাক, আমরা না হয় একসাথেই যাব। উদ্ধৃতি চিহ্ন, তার আর কোনো প্রয়োজন হবে না স্যার, আমি বাড়ি থেকে গাড়ি আনিয়ে নিব, নয়তো আখি তো আছেই। উদ্ধৃতি চিহ্ন, আদৃতের কথায় অনেকটা ভ্রু উঁচিয়ে তাকালো আখি আদৃতের দিকে, কিন্তু বেশি সময় না তাকিয়ে থেকে আখি বলল, তার প্রয়োজন হবে না আদৃত, আমি একাই এদের দেখে রাখব, আপনি চলে যান। উদ্ধৃতি চিহ্ন, আখির বাবা চাইলেন না মেয়েকে এভাবে নির্জন একটা জায়গায় একা রেখে চলে যেতে কিছু বাজে লোকের সাথে, তাই আবার বললেন, না আমি ঠিক আছি এখানে, একসাথে যাব আদৃত। উদ্ধৃতি চিহ্ন, স্যার আপনি চলে যান, আমরা দেখে নিব ব্যাপারটা। উদ্ধৃতি চিহ্ন, হ্যাঁ বাবা, দুঃখিত স্যার, আপনি চলে যান, আমি না হয় উনাকে ড্রপ করে দিব। আখি আদৃতের সাথে বর্তমানে সায় মেলানোর কোনো ধান্দাই ছিল না, কিন্তু এত রাতে এমন জায়গায় বাবার প্রাণেরও অনিশ্চয়তা মেয়ে চায়নি, তাই আমতা করে কথাগুলো বলে গেল। না যেতে চাইলেও আখি আর আদৃতের জোড়াজুড়িতে পড়ে গেলেন আশরাফ খান। মেয়ের সামনে তাকে নিয়ে উনার মনের দুর্বলতা ধরা পড়ে যাওয়ার ভয় যেতে মন মানিয়ে নিলেন। আদৃতকে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে চলে গেলেন। যাবার আগে আর চোখে নিজের সন্তানকে প্রাণভরে এক নজর দেখে নিলেন। আখি আদৃত তাকালো একে অপরের দিকে। চোখে চোখ পড়তেই দুজনই অস্বস্তিতে পড়ে চোখ নামিয়ে নিল তাড়াতাড়ি। ব্যথার্ত হৃদয় নিয়ে বাড়িতে প্রবেশ করল আদৃশ। আখিকে ছাড়লে নিঃস্ব হয়ে পড়বে সে, কিন্তু তাকে নিজের করেও রাখবে কেমনে? বাড়িতে প্রবেশ করতেই হৃদিকা এগিয়ে এসে তার ব্যাগটা নিল, তাকে কক্ষে গিয়ে ফ্রেশ হয়ে বসতে বলে নিজে তার খাবার আনতে ব্যস্ত হল। আদৃশ কক্ষে এসে ফ্রেশ হয়ে নিল, বিছানায় বসতেই হৃদিকা খাবার নিয়ে এল তার জন্য। তার মুখে এক লোকমা ভাত মেখে তুলে দিতে গেলে আদৃশ জিজ্ঞেস করল, তুমি খেয়েছ হৃদিকা?
একক উদ্ধৃতি চিহ্ন। হুম, কবেই খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও। উদ্ধৃতি চিহ্ন। কথাটা শুনে আদৃশের মনে পড়ল আখির কথা। এমন অনেক রাতেই দেরি করে ঘরে ফিরত আদৃশ, তবে তা যতই রাত হোক না কেন আদৃশ ব্যতীত কখনো খাবার মুখে নিত না আখি। আদৃশের জন্যই অপেক্ষা করত। সে কি রাগ আর অভিমান করত মধ্যরাতে তার সাথে তার ফুলপ্রি দেরিতে ঘরে ফিরা নিয়ে। অতঃপর পাল্টা অভিমানে যখন আদৃশ না খেয়ে ঘুমোতে যেত তখন আদৃশকে টেনে তুলে মুখে জোর করে খাবার তুলে দিত। আদৃশও তখন সব অভিমান ভুলে খেয়ে নিত আর নিজেও খাইয়ে দিত তার প্রিয়তমাকে। সে ক্ষণটা কি আদৌ আর কখনো ফিরবে তার জীবনে? প্রশ্নটা ভয় ও দুরাশা উভয়ের জানান দিয়ে যাচ্ছে, যাতে হৃদিকার হাতে খাওয়ার মনোভাবই ফুরিয়া যায় আদৃশের। আখির জায়গায় আজ সে হৃদিকাকে এভাবে মেনে নিতে পারছে না, কিন্তু কেনই বা পারবে না? সে তো হৃদিকাকেও ভালোবেসে পাশে রাখার চেষ্টা করেছে, আর হৃদিকা তো তার পাশে আছেই, তবে কেন ওকে আখির মতো মেনে নিতে পারবে না সে? অনেক চেষ্টা করেও হৃদিকার হাতে আর খেতে পারল না আদৃশ, তাই এবার বলল, খাবো না হৃদিকা, খাবারটা রেখে তুমি চলে যাও, আমার যখন ইচ্ছে হবে খেয়ে নিব। বেশ পাশাপাশি দাঁড়িয়ে আছে আখি আদৃত, কেউ কোনো কথা বলছে না। পিনপিন নীরবতা বজায় রয়েছে দুজনের মধ্যে, অনেকটা অস্বাভাবিকতা গ্রাস করে আছে দুজনকেই। মনে জমে গেছে যেন পাহাড় সমান বাক্য, যা বলতে চায় দুজন দুজনাকে। জমে আছে কত মান অভিমান, জানাতে চায় যে একে অপরকে, তবুও ব্যর্থ দুজন। খুব করে চেয়েও সেই অধিকারত্ব আর সাহস কোনোটাই জুটিয়ে উঠতে পারছে না তারা। অবশেষে নীরবতা কাটালো আদৃত। স্বাভাবিকভাবে বলল, তা কেমন আছো? উদ্ধৃতি চিহ্ন। খুব ভালো। উদ্ধৃতি চিহ্ন। সত্যি কি খুব ভালো? উদ্ধৃতি চিহ্ন। ভালো না থাকার আলাদা কি কারণ থাকতে পারে? স্বাচ্ছন্দ্য বেঁচে থাকাটা কি যথেষ্ট না? উদ্ধৃতি চিহ্ন। হুম, কথাটা ভুল না। উদ্ধৃতি চিহ্ন। তা, বিয়ে করে নিয়েছেন তাই না? কেমন আছেন স্ত্রী সন্তান নিয়ে? উদ্ধৃতি চিহ্ন। হয়তো কাঙ্ক্ষিত সে অঙ্গনা জীবনে থাকলে অবশ্যই ভালোই থাকতাম তাকে আর নিজের ভালোবাসার অংশকে নিয়ে। আফসোস, না তো সে নেই আর না তো ভালোবাসার কোনো অংশ। উদ্ধৃতি চিহ্ন। আদৃতের কথায় কিছুই মিলিয়ে উঠতে পারল না আখি রাসানিয়াকে। তো আখি সেদিন একটা শপিং মলে দেখেছিল, তবে আদৃত কেন বলছে ও তার কাঙ্ক্ষিত জনকে জীবনে পায়নি? কিন্তু আদৃত তো রাসানিয়াকে প্রচন্ড ভালোবাসত আর রাসানিয়াও তো আদৃতকে ভালোবাসত। দুজন দুজনাকে ছাড়া বাঁচবে না এমনই জানতো আখি, যার ফলস্বরূপ আখিকে ছাড়তে হলো আদৃতকে, মেনে নিতে হলো হার সানিয়ার ভালোবাসার কাছে। পরাজিত হলো আখির একতরফা ভালোবাসা। আদৃতের সুখের জন্য ত্যাগ দিল তাকেই, সীমাহীন পীড়া সহ্য করে নিল হাসি মুখে। তবে যার সুখের জন্য এত কিছু করলো আখি সেই সুখী নয়, বিষয়টা জানতে পেরে বুকের ভিতরটায় কেমন এক শূন্যতায় ভরে গেল। আশ্চর্যও হলো সাথে প্রচুর। সানিয়া তো ভিক্ষে চেয়েছিল আদৃতকে আখির কাছে, নিজের প্রাণের চেয়েও প্রিয় দাবি করেছিল আদৃতকে, তবে কেন সে আদৃতের সাথে নেই? কেন আদৃত নিঃস্ব? খুব কৌতূহল জাগলো আখির মনে বিষয়টা জানার। আদৃতকে কি এ বিষয়ে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে তার? আখির ভাবনার মধ্যেই পুলিশ এসে পড়ল সেখানে। অনেক বলার পরও আদৃশ না খেলে খাবার নিয়ে গিয়ে কিচেনে রেখে এলো হৃদিকা। আদৃশ শুয়ে আছে বিছানায়, হৃদিকা এগিয়ে এসে তার পাশে শুয়ে পড়ল। বুকের উপরের শার্টের বোতাম খুলে আদৃশের বুকে তার নখ দিয়ে হালকা করে আঁচড় কাটতে কাটতে বলল, কি হয়েছে তোমার? এই রুমে আমায় আসতে দাও না। আমার রুমে তো যাওই না। এভাবে আমার থেকে দূরে থাকতে কষ্ট হয় না বুঝি তোমার? আমাকে যখন পর করেই রাখার ছিল তবে আপন করলে কেন? উদ্ধৃতি চিহ্ন। দেখো হৃদিকা, তুমি যেমনটা ভাবছ তেমন কিছু না। আসলে আখি আবারও ডিভোর্স পেপার পাঠিয়েছে। ভেবে পাচ্ছি না কি করব, বিরক্ত লাগছে আমার সবকিছু। তুমি বরং রুমে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। উদ্ধৃতি চিহ্ন। না, আমি কোথাও যাব না, আমি তোমার পাশেই থাকব। উদ্ধৃতি চিহ্ন।
জেদ করো না হৃদিকা, চলে যাও। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে আদৃশ হৃদিকার হাত তার বুক থেকে সরাতে গেলে হৃদিকা ব্যথায় কুকড়ে উঠে আহ বলে আদৃশ হৃদিকার জন্য বেশ অস্থির হয়ে উঠে বসে। এবার কি হয়েছে হৃদিকা? উদ্ধৃতি চিহ্ন। কিছু না। উদ্ধৃতি চিহ্ন। অতঃপর আর কিছু না বলে হৃদিকা তার হাতটা আদৃশের চোখের অগোচরে নিতে চাইলে আদৃশের চোখ চলে গেল তার হাতের উপর। দেখতে পেল নখের বেশ কটা আঁচড়ের দাগ হৃদিকার হাতে, অনেকটা ফুলে গেছে জায়গাটা, লাল বর্ণ ধারণ করে আছে। হৃদিকার হাতের এমন হাল দেখে অনেক খারাপ লাগল আদৃশের। অস্থির স্বরে জিজ্ঞেস করল, এটা কেমনে হলো হৃদিকা? হৃদিকা আমতা করে বলল, কিছু না, এমনি। উদ্ধৃতি চিহ্ন। কি হয়েছে হৃদিকা বলো? উদ্ধৃতি চিহ্ন। কিছু না, তুমি শুয়ে পড়ো, আমি না হয় চলে যাই। উদ্ধৃতি চিহ্ন। হৃদিকা চলে যেতে নিলে তার হাত পাকড়াও করল আদৃশ। এবার বেশ রেগে গিয়ে বলল, বলো হৃদিকা, কি হয়েছে? হৃদিকা এবার কান্না করে দিয়ে বলল, আমি বললেও তুমি বিশ্বাস করবে না, যেতে দাও। উদ্ধৃতি চিহ্ন। আগে বলবে তো কি হয়েছে? কে করেছে এসব? উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতা আপু, আসলে আজকে আমি রিহানকে একবার ডেকেছিলাম আমার পাশে আসার জন্য, কিন্তু ও আসতে চায় না, তাই আমি ওর পাশে যাই। জানোই তো আমার বাচ্চাদের কত পছন্দ, তাই। কিন্তু যেই আমি রিহানকে কোলে নিতে যাব ঠিক তখন শুভ্রতা আপু এসে খামচি দিয়ে দেয় আমার হাতে। আমি জ্বালায় হাত সরিয়ে নিলে উনি রিহানকে কোলে নিয়ে আমায় বলতে লাগেন উনার স্বামী বাচ্চাদের থেকে দূরে থাকতে, আমি নাকি কালনাগিনী। এ কি বলছো তুমি? ভাবি এমনটা কখনো করতে পারে না। উদ্ধৃতি চিহ্ন। বিশ্বাস হলো না তো? আমি জানতাম, তাই বলতে চাইনি। আসলে আমি কপাল পোড়া, কখনো কারো মন পাইনি। না পেলাম মা বাবার মন, না পেলাম প্রথম স্বামীর মন, না পেলাম বেস্ট ফ্রেন্ডের, না পেলাম তোমার আর তোমার পরিবারের। এমন জীবন পাওয়ার থেকে অকাল মৃত্যুও ভালো হতো। আমি মরে কেন যাই না? উদ্ধৃতি চিহ্ন। আদৃশের অবিশ্বাসের ন্যায় বলা কথাটার উত্তরে ফুপিয়ে কেঁদে উক্ত জবাব দিল হৃদিকা। হৃদিকার কান্নায় আদৃশের মন এবার যেন মোমের মতো গলে গেল। আখির ব্যথাভরা স্মৃতি এড়িয়ে হৃদিকার চোখের জলে মন ভুলে গেল আদৃশের। এবার আবারও অনেকটা রেগে বলল, ভাবির সাহস হয় কেমনে তোমার সাথে এমন করার? আমি এখনই কথা বলছি উনার সাথে। পুলিশ এসে ছিনতাইকারীগুলোকে নিয়ে গেল আখি আর আদৃতকে ধন্যবাদ দিয়ে। এবার আখি বলল, তা আপনি বাইক চালাবেন? উদ্ধৃতি চিহ্ন। আজ না হয় তোমার পিছন বসি। উদ্ধৃতি চিহ্ন। হুম, বলে আখি বাইকে চড়ে গেলে আদৃত তার পিছন বসল। আজ এত বছর পর আবারও একই বাইকে পাশাপাশি দুজন বসে আছে। দুজনের বুকের স্পন্দন যেন একই গতিতে চলছে। সেই পুরানো সুপ্ত অনুভূতিগুলো বুকের ভিতর কেমন জানি নতুন শিহরণ তৈরি করছে। বাইক চলছে আপন গতিতে, প্রবল হাওয়া ধাক্কা দিয়ে যাচ্ছে দুজনকে। হাওয়ার বেগে বাইক চালানো আখির পুরাতন অভ্যেস, আজও তার ব্যতিক্রম কিছু ঘটছে না, যার ফলস্বরূপ বাতাসের বেগ অত্যধিক হয়ে লাগছে তাদের গায়ে। সহসা বাতাসের একটা ঝোপটে আখির মাথার হুডিটা সরে পড়ে যায়। আদৃশ পিছন থেকে আয়নায় অপলকে দেখে যাচ্ছে আখিকে। হুডিটা পড়ে যাওয়ার পর চুলের কাঁটাটাও কেমন খুলে যাচ্ছে বলে মনে হলো আদৃতের। সাথে সাথে আখি বলল, আদৃত, আমার কাঁটাটা পড়তে দিবেন না। বলতে না বলতেই কাঁটাটা পড়ে গেল খুলে। আখির ঘন চুলগুলো খোলে বাতাসে দুলতে শুরু হয়েছে। আখি এবার কর্কশ গলায় বলল, ইস, বলেছিলাম কাঁটাটা ধরতে পারলেন না তো। আদৃতের বেশ মজা লাগল। এত বছর পর আজ আবারও আখির অধিকার খাটিয়ে আদৃতকে বকে দেওয়া। তাছাড়া ওর খোলা চুলের পরশ যেন আদৃতের জন্য সোনায় সোহাগা। ইচ্ছে করেই আখির কাঁটা ধরে নিয়ে আদৃত তার চুলের ঘ্রাণ নিবে বলে। কথাটা ভেবে মুচকি হাসল আদৃত। সময়ের সাথে রাস্তা ফুরোচ্ছে, সাথে কল্পনায় বিমোহিত হচ্ছে আদৃত। আখির উড়ন্ত চুলের শোভনীয় ছোঁয়া মন দোলাচ্ছে আদৃতের।
নিয়ে যাচ্ছে তাকে সুদূর অতীতে। আদ্রিত তখন বাইক চালাতে খুব পছন্দ করত, আর আখি প্রায় আসত সে সুযোগ উঠাতে। এই যে আদ্রিত কোথায় রওনা হলেন? উদ্ধৃতি চিহ্ন। কাজ আছে। উদ্ধৃতি চিহ্ন। আমাকে সাথে নিন, আমাকে আমার বাড়িতে নামিয়ে দিয়ে তারপর আবার কাজে চলে যাবেন। উদ্ধৃতি চিহ্ন। বাড়িতে গাড়ি আছে তো, যে কোনো ড্রাইভার ছেড়ে দিবে তোমায়। উদ্ধৃতি চিহ্ন। আপনার মতো হ্যান্ডসাম ড্রাইভার থাকতে অন্যের সাথে গাড়িতে কেন চড়ব? উদ্ধৃতি চিহ্ন। ও হ্যালো, আমি হ্যান্ডসাম হই বা না হই আমি তোমার কোনো ড্রাইভার না, ওকে, সো নাও গো টু হেল। রেগেমেখে কথাগুলো বলে আদ্রিত বাইক ছাড়তে যাবে তখনই আখি গিয়ে এক ছোটে তার পিছনে চেপে বসল। এই কি করছো? নামো নামো। উদ্ধৃতি চিহ্ন। নামবো না? আপনি আমার কেনা ড্রাইভার না হলেও মনের ড্রাইভার ঠিকই, আর আপনার জীবনের গাড়িতে আমি যাত্রীর তালিকায় একমাত্র থাকব আজীবন। উদ্ধৃতি চিহ্ন। দেখো আখি, তুমি কিন্তু আমার ভদ্রতার বাঁধ ভেঙে ফেলছ। রাগিও না আমায়। উদ্ধৃতি চিহ্ন। রাগলে কি হবে শুনি? কি হবে? কি হবে? কি হবে? উদ্ধৃতি চিহ্ন। অতঃপর দুষ্টুমি করে আখি আদ্রিতের বাইক ঝাঁকানি দিতে শুরু করলে দুজনই উল্টে পড়ে যায় বাইক থেকে। আদ্রিত রেগে আগুন রূপে ঝটফট উঠে পড়ে নিচ থেকে। আখি হাসতে হাসতে শেষ। ইউ আর জাস্ট এনোয়িং। কথাটা বলে আদ্রিত ঘরের ভিতর চলে যেতে শুরু করল। আখি পিছন থেকে হাসতে হাসতে বলতে লাগল, আমি এনোয়িং হই বা কিউট, যেরকমই হই না কেন আমি তো শুধু আপনারই, বুঝলেন ডা সাহেব। হঠাৎ বাইকটা থেমে গেলে অতীত থেকে ফিরে আসে আদ্রিত। আখি বলে উঠে তাকে, এই যে ডা সাহেব নামেন, আপনার বাড়ি চলে এসেছি। আদ্রিত আর কিছু না বলে নেমে যায় বাইক থেকে। আখি চলে যাচ্ছে এমতাবস্থায় পিছু ডাক দেয় আদ্রিত। আখি। আদ্রিতের ডাকে চলে যেতে নিলেও পিছু মুড়ে দেখে আখি, স্বাভাবিকভাবেই বলে, কিছু বলবেন আদ্রিত? আদ্রিত যে আখিকে বলতে চায় অনেক কিছুই, তবে চাইলেও যেন এই মুহূর্তে মুখে কোনো প্রত্যাশিত বাক্য ফুটিয়ে তুলতে পেরে উঠল না, হালকা স্বরে শুধু বলল, গুড নাইট। গুড নাইট বলেই আখি বাইক ছেড়ে চলে আসল। পুরনো কিছু স্মৃতি যে খুব বাজেভাবে আখিকেও আঁকড়ে ধরেছিল তখন, হয়তো তা আদ্রিতের কাছে প্রকাশ্যে না বেরোয় সেই ভয়েই তাড়াহুড়োয় চলে আসল। আদ্রিশ উঠে শুভ্রতার কাছে আসতে নিলে হৃদিকা তাকে আটকে নিল। প্লিজ তুমি যেও না, আমি চাই না আমার কারণে ঘরে অশান্তি আসুক। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু হৃদিকা ভাবি এমন কিছু তোমার সাথে কিভাবে করতে পারে? আমার তো গা জ্বলছে। উদ্ধৃতি চিহ্ন। থাকুক না, আখির চলে যাওয়া তো কেউ মেনে নিতে পারছে না, সবাই তো আমাকেই দোষী ভাবে, আর তুমিও হয়তো তাই ভাবো, কিন্তু আমি চাই না কারো মনে কষ্ট দিতে, সবাই ভালো থাকুক এটাই চাই। তুমি প্লিজ আমার জন্য হলেও এ বিষয়ে ভাবির সাথে কোনো কথা বলো না। প্লিজ। প্লিজ আমার এই কথাটা রাখো। উদ্ধৃতি চিহ্ন। ওকে ওকে বলবো না এখন, তুমি প্লিজ কেঁদো না। তুমি এত ভালো দেখেই তো সবাই তোমার উপর চড়ে বসে। আসলে তোমার এই সরলতা, এই শান্ত স্বভাবই আমায় তোমার প্রতি আসক্ত করে বারবার। আর আখি চলে যাওয়া নিয়ে আর কেউ হলেও আমি কখনো তোমায় দোষী মনে করি না, ওর সমস্যা আমার সাথে, তাই তুমি নিজেকে দোষী মনে করবে না কখনো। আমি তোমাকে খুব ভালোবাসি ঋদু পাখি। সবাই তোমাকে অবহেলা করলেও আমি কখনো করব না। উদ্ধৃতি চিহ্ন। আখির মা একটু আগেই আখির কথা বলে কান্না করতে করতে শুয়ে পড়েছেন। প্রায়ই উনি এমনটা করেন, মেয়ের শোকে কাতর হয়ে পড়া উনার নিত্যদিনের কাজ, উপর থেকে মেয়ের এমন দুরবস্থা সম্পর্কে জানার পর কোনো মায়েরই বুকে শান্তি থাকে। আজ মেয়ের কথা মন থেকেই সরছে না আশরাফ খানের, কলিজার টুকরোকে ৩ বছর পর দেখতে পেয়ে এবার মন আর শান্ত করে রাখতে পারছেন না সেই বাবা। বারবার তাকে দেখতে মন চাইছে, কিন্তু দম্মের উপর অনুভূতিকে জায়গা দিতে পারছেন না উনি।
অবশেষে মস্তিষ্কে খেলিয়ে গেল যুক্তিযুক্ত ভাবনা। পার্সোনাল সম্পর্ক আখির সাথে রাখা না গেলেও প্রফেশনাল তো রাখতেই পারবেন ডা আশরাফ খান, যাতে মেয়েকে নিয়ে উনার সেই লুকিয়ে রাখা অনুভূতি বেরিয়ে আসার কোনো সুযোগ থাকবে না। অবশেষে আখিকেও নিজের হাসপাতালে জয়েন হওয়ার প্রস্তাব দিবেন ঠিক করে নিলেন ডা আশরাফ খান। হৃদিকার হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল আদৃশ। হৃদিকা বলল, তুমি ঘুমোয়, আমি না হয় আসি, আমাকে তো আর পাশে চাই না তোমার। হৃদিকা চলে যাবে তার আগেই তাকে টান দিয়ে নিজের বুকের উপর ফেলে দিল আদৃশ। একা কেন যাবে? তোমাকে তোমার রুম অবধি নিয়ে যাওয়ার জন্য তোমার প্রেমিক পুরুষ আছে না? বিয়ের পর বউ থেকে বেশি দূরে থাকা ঠিক হয় না, তাই না? উদ্ধৃতি চিহ্ন। রসিকতার স্বরে কথাটা বলে পাঁচকোলে নিয়ে নিল আদৃশ হৃদিকাকে, তারপর তাকে তার কক্ষে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। হৃদিকাতে মত্ত হয়ে আখির দেওয়া দুশ্চিন্তা থেকে অল্প দূরে থাকার ছোট্ট প্রচেষ্টা করতে লাগল আদৃশ। পাড়ি দিল সুখময় ক্ষণে। চলবে।